জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। সংস্কার কমিশন প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সার্কিট হাউসের একথা জানান তিনি। এ সময় একদিনে স্থানীয় সব নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুসারে জাতীয় নির্বাচনের কাজ করছে ইসি। সেই সাথে জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে সিইসি বলেন, প্রথম বছর সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব প্রবাসীদের ভোটার তালিকায় আনা হবে। আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4,595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ আসবে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে, একই সাথে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, সম্প্রতি বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হয়েছেন, যা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, দেশের ব্র্যান্ডিং বৃদ্ধির একমাত্র উপায় বিভিন্ন দেশের স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। এদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দাবি করেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে, হুন্ডি কমায় দেশে রেমিটেন্সের প্রবাহ গতিশীল হয়েছে। উল্লেখ করে প্রধান অর্থ উপদেষ্টা জানান, জুলাই আগস্টের অস্থিরতা সত্ত্বেও গেল 6 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন। এ সময় $2.5 বিলিয়ন রপ্তানি বেড়েছে বলেও জানান গভর্নর। এই বিনিয়োগের টাকার সোর্সটা কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারবেন এই রেমিটেন্সের টাকা থেকে হচ্ছে। কাজে রেমিটেন্সের ভূমিকা আমাদের বিশালভাবে সর্বক্ষেত্রেই আছে। এফবিআই এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। তারা এই মুহূর্তে কিছু বাংলাদেশি অবস্থান করছে, আমাদের লোককে ট্রেনিং দেবেন কীভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে, যাতে সেটা বিদেশের আদালতে সেটা টেকসই হয়। এবং বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি, পৃথিবীর কোনো দেশ হয়। লন্ডনে ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। লন্ডন ক্লিনিকের সামনে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, পরিবার পরিজন পেয়ে বেগম জিয়া মানসিকভাবে উৎফুল্ল আছেন। এদিন মাকে দেখতে ও খোঁজ খবর নিতে লন্ডন ক্লিনিকে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। সঙ্গে ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। এছাড়া হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই। কাজে যখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলেও সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে। তবে এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই
যে চিকিৎসা চলছে তাদের পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। আগামী 3 বছরের জন্য এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু ও জেনারেল সেক্রেটারি হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। সোহরাওয়ার্দী উদ্যানে দলটির প্রথম কাউন্সিলে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এর আগে শুক্রবার সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন। এবি পার্টির চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রায় 2800 কাউন্সিলরের ভোটে 3 জনের মধ্য থেকে 2 জন নির্বাচিত হন। দলটির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়া চীনা রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ। দ্রুত জাতীয় নির্বাচন হলে জনগণ শক্তিশালী হবে এবং দেশের সংকট দূর হবে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব। এদিকে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে তিনি আরও বলেন, জাতীয় ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির শীর্ষ 2 নেতা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন। ইউএস কংগ্রেসের নেতৃত্বে 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই আয়োজন হবে। শনিবার বিকেলে দলটির প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, তারেক রহমান ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন। উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করা হয় একে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ বাদ দিয়ে অন্যান্য নির্বাচন দিয়েই বেশি আলোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অতি সম্প্রতি নানানজন নানান কথা বলা শুরু করেছে। অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, যেটা আমরা মনে করি আর কি যেটা মানে গোটা যে আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। 2-3 দিনের মধ্যে আমরা আপনাদের সামনে তথা দেশবাসীর সামনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। নির্বাচন সংক্রান্ত কুহেলিকা, ভিন্ন ভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল, এই সমস্ত কিছুর সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা আপনাদের সামনে আমরা প্রদান করব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন করে ভ্যাট বাড়ানো মানুষের জন্য কষ্টকর হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন পাঠ্য বইয়ে যেসব জায়গায় আওয়ামী বন্দনা করা হয়েছে তা দ্রুত সংশোধন করতে হবে। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি এবং একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা ছাড়া শুল্ক কর বাড়ানোর সমালোচনা করেছে ঢাকা চেম্বার। সংগঠনটির নেতারা বলছেন, হুট করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, একই সাথে অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে পড়বে।
ডিসিসিআই অডিটোরিয়ামে দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং 2025 সালে সংগঠনটির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। নতুন বছরে সুদের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমানোর লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে ঢাকা চেম্বার। এ সময় চেম্বার সভাপতি বলেন, ব্যাংক ঋণের সুদ হার বাড়ানো হলেও মূল্যস্ফীতি কমছে না। ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সুদ হার কমানোর তাগিদ দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত গুটি কয়েক ব্যবসায়ীর জন্য সবাইকে বিচার না করারও অনুরোধ জানান তিনি। আমরা কিন্তু এটা মনে করি একটা অ্যাব্রাপ্ট একটা ডিসিশন হয়েছে। স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে, এর উপরে আমাদের ডলার ডিভ্যালু হয়েছে। সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সরকারি সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। কার্ড বাতিল করা, টিসিবি ট্রাক সার্ভিস বন্ধ করা, এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন। না হলে যদি মনে করে আপনাদের ইচ্ছা মতো, IMF এর কথা মতো, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন, তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। হয় ডিসেম্বরে, না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কথা যেন ডক্টর ইউনূস ঠিক থাকে। IMF এর ঋণ টানতে গিয়ে ভ্যাট ও কর বাড়ানোর মধ্য দিয়ে মূল্যস্ফীতি বাড়বে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার দুপুরে বাংলা মোটরে নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ৭২-এর সংবিধানের প্রতি কিছু রাজনৈতিক দলের অতিভক্তি রয়েছে। তারা মুক্তিযুদ্ধের সাথে সংবিধান মিলিয়ে ফেলছে। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। কিছু কিছু রাজনৈতিক দলের এমন দৃষ্টিভঙ্গির সাথে নাগরিক কমিটি একমত নয় বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন একসাথে হতে পারে বলেও জানান বক্তারা। বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষকে নতুন করে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিবি ট্রাকসেল এই মুহূর্তে চালু করতে হবে। নোয়াখালীর মাঝদিতে অবস্থিত হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আগুনের সূত্রপাত কিভাবে এবং ভয়াবহতা কেমন দেখছেন জানাবেন। হাসিব, আজ রাত ঠিক 11টার পরপরই নোয়াখালীর প্রধান সড়ক যে মাইজদিতে যে হকার্স মার্কেট এবং নূপুর মার্কেট রয়েছে, হকার্স মার্কেটটি নোয়াখালীর সবচেয়ে বড় মার্কেট এবং তার পাশেই প্রধান সড়কের পাশে নূপুর মার্কেট, এই দুটি মার্কেটে কিন্তু অগ্নিকাণ্ডের শুরু হয় এবং এর পরপরে কিন্তু এটি ক্রমশই বাড়তে থাকে এবং ইতোমধ্যে এখানে প্রায় শতাধিকের মতো স্থানীয়রা যারা ছিলেন তারা বলছেন শতাধিকেরও বেশি দোকানপাট আগুনে কিন্তু ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকানে থাকা মালামাল সবকিছু কিন্তু ইতোমধ্যে বিনষ্ট হয়ে গেছে এবং খবর পাওয়ার পরপরই নোয়াখালীর মাইজদি যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে, পাশাপাশি চৌমোহনী সহ অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে সেগুলো থেকে 6টি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরঞ্চ আগুন এখন পর্যন্ত কিন্তু ক্রমশই বাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলে স্থানীয়দের সাথে জানতে পেরেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কিন্তু কেউ আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তবে আগুনের যে ভয়াবহতা আমরা দেখছি এবং আমাদের মাধ্যমে দেখছেন, এই ভয়াবহতাই বলে দিচ্ছে আসলে পিছনে যে হকার্স মার্কেট, এটিতে যেহেতু প্রায় ৩ শতাধিক দোকান রয়েছে এবং এর অর্ধেকের বেশি দোকান কিন্তু ইতিমধ্যে পুরো ছাই হয়ে গেছে বলে ভিতর থেকে ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কথা বলেছি এখানে যিনি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রয়েছেন নোয়াখালীর মাইজদি স্টেশনে, তিনি জানিয়েছেন আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো তারা জানতে পারেনি। এছাড়া
এই ছয়টি ইউনিট কাজ করছে, তাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের অন্যান্য জেলা আশেপাশে যে সকল জেলায় যে সকল ইউনিট গুলো রয়েছে সেগুলোকেও কিন্তু তারা ইতিমধ্যেই খবর দিয়েছেন এবং সেগুলো আগুন নিয়ন্ত্রণের জন্য আসছেন। আর সেনাবাহিনী এবং পুলিশ সহ আনসারের কিছু সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি যারা কিন্তু এখানে এসে স্থানীয়দের জটলাগুলো সরাচ্ছেন, যেন ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা যেন খুব সহজভাবেই পানি নিয়ে আগুন নিবারণে কিছুটা কাজ করতে পারে। তবে আগুনের যে পরিস্থিতি এবং যে ভয়াবহতা, ধোঁয়ার যে কুণ্ডলী আমরা দেখছি এবং কিছুক্ষণ পর পরে কিন্তু আগুনের ভিতর থেকে বিকট শব্দ হচ্ছে, অর্থাৎ এখানে পাশে কিন্তু গ্যাস সিলিন্ডারেরও দোকান রয়েছে এবং স্থানীয়রা জানাচ্ছেন যে গ্যাস সিলিন্ডারের বেশ কয়েকটি সিলিন্ডারও কিন্তু ইতিমধ্যে বিস্ফোরণের ঘটনা শুনেছেন এবং কিছুক্ষণ পর পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে এবং আগুনের যে লেলিহান শিখা কিছুক্ষণ পরপরই সেটি কুণ্ডলী আকারে ধেয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখন আরো একটি গাড়িও ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিটও চৌমনি থেকে তারা এসে পৌঁছেছে এবং তারাও ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। তো আসলে আগুনের যে ভয়াবহতা দেখছি আমরা এখন পর্যন্ত প্রায় গত 40 মিনিট যাবত আগুন কিন্তু 1 শতাধিক দোকান পুড়ে ছাই করে দিয়েছে। যে সকল দোকানগুলোতে জেলার যে পাইকারি জামা কাপড় থেকে শুরু করে জুতা এই সকল দোকানগুলো বেশি ছিল এই হকার্স মার্কেটে এবং সামনের যে নূপুর মার্কেটটি রয়েছে সেখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছিল, পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকও ছিল এবং সেখানে আসলে গণ অধিকার পরিষদের যে কার্যালয়, নোয়াখালী জেলা কার্যালয় সেটিও ছিল, সেটিও কিন্তু ইতিমধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। তারা পানি ছুটছেন আগুনে এবং স্থানীয় জনগণ যারা কেউ আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন, আবার উৎসুক কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু ভিড় করছেন এবং তাদের কারণে আসলে ফায়ার সার্ভিসের যাতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে না হয় সেজন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারাও কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় জনগণ বাড়ার সাথে সাথে আসলে ফায়ার সার্ভিসের আগুন নেভানোর যে পদ্ধতি তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। মানুষজন আসলে উৎসুক মানুষজনের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেতে হচ্ছে এবং সেটি সরানোর লক্ষ্যে কিন্তু সেনা সদস্যরা এবং পুলিশ বাহিনীর যে সকল সদস্য রয়েছেন তারা কিন্তু স্থানীয় জনগণকে এখান থেকে আসলে নিরাপদ দূরত্বে সরে গিয়ে ফায়ার সার্ভিসকে কাজ করতে বললেও স্থানীয় জনগণ কিন্তু আসলে অনেকটা কথা শুনছেন না এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু শহরের প্রধান যে বিদ্যুতের সংযোগটি ছিল সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ অফিস থেকে এবং সেটি বিচ্ছিন্নের কারণে পুরো শহরটাই অন্ধকারে আছে এবং আগুনের আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আগুনের পরিমাণ কিন্তু ক্রমশই সামনের দিকে বাড়ছে, অর্থাৎ এতক্ষণ ছিল সেটি হকার্স মার্কেটের পরবর্তীতে সেটি স্থানীয় তার সংলগ্ন যে নূপুর মার্কেট ছিল সেটি ইতিমধ্যে সেটির যে সকল দোকানগুলো রয়েছে সেগুলো পুড়ে গেছে এবং সেটি এখন ক্রমশই সামনে যে মার্কেটগুলো রয়েছে এবং এখানে বাটা জুতার যে শোরুম রয়েছে সেই মার্কেটেও কিন্তু ইতিমধ্যেই আগুন বাড়ছে। তো আসলে এই ছিল নোয়াখালী থেকে আগুনের যেই ভয়াবহতা এবং আগুনের যে পরিস্থিতি সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। হাসিব। নোয়াখালীর মাঝদিতে হকার্স মার্কেটের আগুনের ভয়াবহ চিত্র তুলে ধরছিলেন সহকর্মী নাসিম শুভ। সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নগরীর তেমুখী বাদাঘাটের কাছে নাজিরের গাঁও এলাকায় সুবিধাবঞ্চিত রোগীদের জন্য 10 তলা ভবনের হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। 2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনে দিনে 90 জন রোগী ডায়ালাইসিস সেবা নিচ্ছেন। ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় সেবা পাচ্ছেন 62% রোগী। 1500, 1000 ও 500 টাকায় সেবা নেয়ার সুযোগ থাকলেও 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সামর্থ্য ভেদে সব সেবা পাচ্ছেন বিনামূল্যে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি বিদেশি দাতারা। কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত রোগীর জন্য। আমরা এটা অ্যাকসেপ্ট করছি, এটা কিন্তু আমাদের হাসপাতাল না, এটা আপনাদের হাসপাতাল। আমাদের উপর ট্রাস্ট করে যে বিদেশে বড় বড় ডাক্তার আসতে চাচ্ছেন, প্রজন্ম সিনিয়র,
এটা আমাদের কাছে মনে একটা অর্জন যে আমরা সরকারের সাথে কাজ করতে চাই, দেখাতে যে সরকার কিন্তু করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি মামলা বাতিল করাকে আইনিভাবে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। দেশের সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ আদেশে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। গেল 8 ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বিভাগ 5 মামলা বাতিলের রায় বহাল রাখেন। শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রম গত 24 অক্টোবর বাতিল করেন হাইকোর্ট। এই 5 মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। আদালত তার আদেশে লেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সব মামলা করে আদালতের সময় নষ্ট করা হয়েছে। এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। চলে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান। গেল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মনিরুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মনিরুজ্জামান জুলাই আন্দোলনে হাতে ও পায়ে ছররা গুলির আঘাত পান। এর আগে থেকেই তিনি কিডনি ড্যামেজে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গেল বৃহস্পতিবার তার হার্টে ব্লক ধরা পড়লে পরদিনই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। রোববার সকালে দ্বিতীয় জানাজা শেষে মনিরুজ্জামানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের নগরডালায় দাফন করা হবে। যারা এই আন্দোলনের সাথে জড়িত, যারা এখনও অসহায় আহত হয়ে যুদ্ধ করে যাচ্ছে জীবনের সাথে, তাদের জন্য আমরা সর্বদা চেষ্টা করব সুচিকিৎসা দেওয়ার জন্য। কেউ যেন চিকিৎসার অবহেলায় মারা না যায়, কষ্ট না পায়। ছাত্র জনতাকে বাদ দিয়ে ছলচাতুরি করে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর মোহাম্মদপুরে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে রিকশা চালকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রিকশা শ্রমিকদের প্রতিনিধিরা রিকশার জন্য আলাদা লেন, ছিনতাই, চাঁদাবাজি বন্ধসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয় তবে ছাত্র জনতা ফের রক্ত দিতে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করছে মন্তব্য করে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, 15 জানুয়ারির মধ্যেই সরকারকে ঘোষণাপত্র দিতে হবে। সংবিধানের মাধ্যমে শ্রমিক শ্রেণীর রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে একটি গণপরিষদের নির্বাচন আমরা চাই। যে গণপরিষদের নির্বাচনে যারা খেটে খাওয়া শ্রমিক রয়েছে তাদের কথাগুলো আমরা চাই। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা শ্রমিক শ্রেণীর যে রাজনীতি রয়েছে সেগুলোকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত বিচারের উদ্যোগ নিন। কোন রাজনৈতিক চাপ আপনারা অনুভব করবেন না। ছাত্র জনতা এখনো আপনাদের সাথে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের টার্গেট করে গুলি করে হতো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনের কিছু দোসররা বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে তখন তারা টার্গেট করে গুলি করে। জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে 35তম মৌলিক প্রশিক্ষণ এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত
কর্মশালায় এ কথা বলেন তিনি। শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। আমরা 4-5-এ কিছুটা পিছিয়ে পড়েছি, তবে আমরা জানুয়ারির মধ্যে 4-5-এর সব বই পৌঁছে দিতে পারবো সেই আশা করি। আমাদের প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা যেন লেখাপড়ায় ভালো করতে পারে সেইটা, এবং সেই লক্ষ্যে আমরা টিচার্স ট্রেনিং মডিউলে চেঞ্জ নিয়ে আসতেছি, রুটিনে চেঞ্জ নিয়ে আসতেছি, এবং আমাদের মনিটরিংয়ের মধ্যেও চেঞ্জ নিয়ে আসতেছি যেন আমরা এটা কার্যকর করতে পারি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি আবুল হোসেন বিপ্লবকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে স্থানীয়রা তাকে ঘিরে ধরে। পরবর্তীতে যাত্রাবাড়ি থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ, জুলাই বিপ্লবে সাবেক এই নেতার নেতৃত্বে ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। আন্দোলন দমাতে হামলা ও নির্যাতনও করা হয়। এ সময় ছাত্ররা অভিযোগ প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ করছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। পান্থকুঞ্জ পার্কে গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির 30তম দিনে আয়োজিত এই নাগরিক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বর্তমান সরকারকে প্রতিটি প্রকল্পে প্রকৃতি ও পরিবেশের কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া অধ্যাপক আনু মোহাম্মদ বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হলে প্রাণ প্রকৃতিকে কেন্দ্রীয় জায়গায় না রাখলে কোনো উন্নয়ন প্রকল্প কাজে আসবে না বলেও মন্তব্য করেন। এ সময় অবিলম্বে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে পান্থকুঞ্জ পার্ককে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান বক্তারা। সরকারের কাছে আমরা এই আহ্বান জানাবো যে প্রত্যেকটি প্রকল্পকে পুঙ্খানুপুঙ্খভাবে নতুন করে যাচাই বাছাই করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং প্রকৃতি পরিবেশ রক্ষা করেই এইসব প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ কোন কোন প্রকল্পে নষ্ট হয়েছে এবং তার জন্য কারা দায়ী, এটার একটা সামগ্রিক চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই এবং সবগুলো চুক্তি এবং প্রকল্প এটা পুনর্মূল্যায়ন হতে হবে এবং যেগুলি ক্ষতিকর সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৃতীয় বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। শনিবার সকাল 9টায় হোটেল সি প্যালেসে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনভর আয়োজনে ব্যবসায়িক পরিকল্পনা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন কর্মকর্তারা। এই সময় ওষুধ শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে 2024 সালে বিভিন্ন বিভাগে অবদানের জন্য সেরা পারফর্মারদের স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বোর্ড অব ডিরেক্টরস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক MA জব্বার, ভাইস চেয়ারম্যান MA রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর MA কাদের এবং কর্পোরেট অফিস ও প্ল্যান্ট অফিসের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সত্যি আমাদের জন্য আমাদের আজকের কনফারেন্সের বেশিরভাগ গুরুত্ব পাবে HR, ফাইন্যান্স, রেগুলেটরি, ফার্মা, কাস্টমার। অনুষ্ঠিত হয়ে গেল 2025-26 সালের কুমিল্লা সমিতির সাধারণ সভা ও নির্বাচন। শনিবার সকালে 99 সদস্য বিশিষ্ট একটি কার্যকর কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার। পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে সভাপতি, অ্যাডভোকেট আব্বাস উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং শামসুদ্দোহা সরোয়ারকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়। সাধারণ সভা ও নির্বাচনে বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর কুমিল্লার উন্নয়নে সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে।
প্যালিসেডস, ইটান সহ 5 এলাকায় এখনও জ্বলছে আগুন। পুড়ে ছাই প্রায় 40,000 একর এলাকা ও 10,000-এর বেশি স্থাপনা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে আগুনে বিধ্বস্ত এলাকাগুলোতে জারি রয়েছে নৈশ কারফিউ। অনেক এলাকার সুপেয় পানি অনিরাপদ হয়ে পড়েছে। এছাড়া লুটপাট ঠেকাতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্রের সমতুল্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবারও তীব্র বাতাস শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিলের শঙ্কা করা হচ্ছে। 4 দিনে প্যালিসেডসে মাত্র 8% এবং ইটনে 3% আগুন নেভানো সম্ভব হয়েছে। এদিকে আগুন নেভাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়া গভর্নর। গাজা উপত্যকায় গণহত্যায় প্রকৃত নিহতের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় 40% বেশি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে মেডিকেল জার্নাল ল্যান্ডসেট। তাদের গবেষণা প্রতিবেদন বলছে, গেল বছরের জুন নাগাদ এই সংখ্যা 64,000-এর বেশি ছিল। এর মধ্যে 59% ছিল নারী ও শিশু। তবে এই সংখ্যার মধ্যে নেই ফিলিস্তিনি যোদ্ধা হতাহতের সংখ্যা। ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গাজায় আগ্রাসনে উপত্যকার 23 লাখ মানুষের মধ্যে 46,000-এর মৃত্যু হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের পক্ষে যাচাই করা সম্ভব নয় ঠিক কতজন ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে, কারণ গাজায় কোনো বিদেশি সাংবাদিক কাজ করতে পারেন না। ল্যান্ডসেট বলছে, গাজায় প্রকৃত মৃতের সংখ্যা হতে পারে 55,000 থেকে 78,000 পর্যন্ত, যা গাজার মোট জনসংখ্যার 2.3%। 2025 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি 2.8%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমবাজারে গুরুত্ব না দেয়া বা মুদ্রানীতি সহজ করতে ব্যর্থ হওয়ায় কোভিড পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনীতিতে ভাটা চলছে। 2020 থেকে 2024 পর্যন্ত উন্নত দেশগুলোর অর্থনীতিতেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি চোখে পড়েনি। ইউএন ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের অর্থনীতি এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাবে গেল বছরের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুমাত্র বাড়ার সম্ভাবনা নেই। অর্থনীতির এই ভাটার কারণ হিসাবে বছর জুড়ে চলমান সংঘাত, বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও চড়া শুল্ক নীতিকে দায়ী করা হয়েছে এই প্রতিবেদনে। এবার খেলার খবর। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। পরপর 2 বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার। যদিও লাল সবুজের জার্সিতে খেলতে পারবেন ব্যাটার হিসাবে। বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ভারতের চেন্নাইয়ে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে 12 জানুয়ারির মধ্যে দলের ক্রিকেটারদের নাম জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। এর আগে শুক্রবার রাতে হঠাৎ করেই তামিমের অবসরে পরিষ্কার হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না দেশসেরা এই ওপেনার। অন্যদিকে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ না করায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব। বিসিবি জানিয়েছে, বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় শুধু ব্যাটিংয়ের জন্য এত বড় আসরে সাকিব আল হাসানকে দলে নেওয়া অনেকটাই অনিশ্চিত। দারুণ গতিতে বল করা নাহিদ রানা রংপুর রাইডার্সের 6টি ম্যাচেই খেলেছেন। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দিয়ে অবদান রেখেছেন দলের জয়ে। রংপুরের প্রধান কোচ মিকি আর্থার জানালেন, নাহিদের শরীর অবস্থা বুঝে তাকে বিশ্রাম দিতে কার্পণ্য করবে না দল। তবে প্রয়োজন ছাড়া দলের সেরা বোলারকে বিশ্রাম দেওয়ার পক্ষেও নন তিনি।
Get an opportunity to rest him, we certainly will. So it's too hard to be able to sit now and plan and say he's going to rest there or rest here or rest there. Two fast bowlers that bowl in the middle, and we've got our spinners that do a really good job for us. So it's really important that we keep and maintain that role. Whether we rest him or not will be determined on whether I think he's flagging or whether I think he's getting tired or not. So we'll see how that works out over the next while. উন্মোচন করা হলো আবাহনী মোহামেডান ময়দানি লড়াই বইয়ের মোড়ক। শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে বইটির মোড়ক উন্মোচন করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন আবাহনী মোহামেডানের কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়। বইটি লিখেছেন মোহামেডান সমর্থক টি ইসলাম তারিক। বইটি তিনি উৎসর্গ করেছেন দুই প্রয়াত বাদল রায় ও মনে মুন্নাকে। আবাহনী মোহামেডান ময়দানি লড়াই বইটির মূল্য ১৫০০ টাকা, তবে ২৫% ছাড়ে রকমারি ও অন্বেষা প্রকাশনীতে তথ্যবহুল এই বইটি পাওয়া যাবে। বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করলেন নেপালের সদভার আচারিয়া। শনিবার বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে ৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের একক শিরোপা জেতেন তিনি। অন্যদিকে মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ২ সৈনিক সোনিয়া কাতার ও জাকিয়া সুলতানার সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা এ দল শিরোপা নিশ্চিত করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।